আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই বিষয়টি নিয়ে কথা বলার পূর্বে আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি। ইউটিউবের মাধ্যমে ফেসবুকে ভিডিওগুলো দেওয়ার পরে আপনারা অনেকেই বলেন যে ফেসবুকের মালিকের কাছে দাবি করে কোনো লাভ হবে না। আপনারা খুব ভালো করেই জানেন যে এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। হ্যাঁ? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যগুলো যত স্বল্প সময়ের মধ্যে অনেক শিক্ষকের কাছে পৌঁছে দিতে পারি, এটা তো অন্য কোনোভাবে সম্ভব নয়। যে বিষয়গুলো বিভিন্ন সময়ে আ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করি, আপনারা বলেন যে এই বিষয়গুলো কর্তৃপক্ষকে জানাতে, আদালতকে জানাতে। দেখুন, যে বিষয়গুলো আপনাদেরকে জানাই, এই সকল বিষয়গুলোই আমাদের কাছে লিপিবদ্ধ করা আছে। এই বিষয়গুলো অবশ্যই আমরা কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করি এবং এই বিষয়গুলোকে আমরা আ প্রয়োজন হলে আদালতেও জানানোর চেষ্টা করি। তো যাই হোক, আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সহকর্মীবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, বিষয়টি হচ্ছে বিষয়ভিত্তিক গ্রেডেশন জরুরি কিনা? অর্থাৎ গ্রেডেশনের যে তালিকাটি করা হয়েছে, এটা বিষয়ভিত্তিক করা প্রয়োজন কিনা? আপনাদের বিষয়টি আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু তথ্য উপস্থাপন করেছি। এটা বাংলাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ট, কর্মরত এবং শূন্য পদের তথ্য। তো যাই হোক, আসলে স্বাভাবিকভাবে আমরা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম বলতে পারি। যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা এখানে কর্মরত আছে তাদের নিয়ে একটি অর্গানোগ্রাম। তো অর্গানোগ্রামে ১ নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধান শিক্ষক। অর্থাৎ সর্বপ্রথম যে পদটি সেটা হচ্ছে প্রধান শিক্ষকের পদ। তো সেখানে সৃষ্ট পদ একটি, ওই প্রতিষ্ঠানে কর্মরত নেই। যাই হোক, সুতরাং ওই পদটি হচ্ছে শূন্য। আসলে সৃষ্ট আর কর্মরত এই বিষয়টি আমার দেখানোর বিষয় নয়। আমার বিষয় হচ্ছে যে সর্বপ্রথম যে পদটি সেটা হচ্ছে প্রধান শিক্ষক। আচ্ছা। দ্বিতীয় যে পদটি সেটা হচ্ছে সহকারী প্রধান শিক্ষক। তো আমরা খুব ভালো করেই জানি যে প্রধান শিক্ষক আ হচ্ছে ক্যাডারভুক্ত একটি পোস্ট, ৬ষ্ঠ গ্রেড, এবং সহকারী প্রধান শিক্ষক এটিও ক্যাডারভুক্ত একটি পোস্ট, যেটি হচ্ছে ৯ম গ্রেড। আর সর্বশেষ যে পদটি সেটা হচ্ছে সহকারী শিক্ষক একটি পদ। তবে সহকারী শিক্ষকের সামনে আ টোটাল ১২ টি বিষয়ে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ইসলাম ধর্ম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, টোটাল ১২ টা বিষয়ের নাম এখানে লেখা আছে। তো এখন আমাদের এখানে যে বিষয়টা হতে যাচ্ছে সেটা হচ্ছে এরকম যে আসলে এই তালিকাটা একটু পরিবর্তন হয়ে যাবে। আ পরিবর্তন হয়ে যেরকম হবে, আসলে বিষয়টা এরকম হচ্ছে যে আমরা যদি এভাবে একটু ভাবি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। আ এর মাঝে নতুন একটি পদ আমাদের দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আ আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সিনিয়র শিক্ষক। তাহলে আমাদের অর্গানোগ্রামটা, আমাদের প্রমোশন দেওয়ার পরে অর্গানোগ্রামটা দাঁড়াবে এরকম যে ১ নম্বরে হচ্ছে প্রধান শিক্ষক, তারপর সহকারী প্রধান শিক্ষক, তারপরে হচ্ছে সিনিয়র শিক্ষক। হ্যাঁ, সিনিয়র শিক্ষক একটি ৯ম গ্রেডের পদ। তবে সিনিয়র শিক্ষকটি ক্যাডারভুক্ত না, এটা হচ্ছে নন ক্যাডারের একটি পোস্ট। এবং স্বভাবতই যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে এই যে সহকারী শিক্ষকের যে সিরিয়াল নাম্বারটি ৩ রয়েছে, সেটা স্বভাবতই হয়ে যাবে ৪ নাম্বার। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে তখন ৪ নাম্বার। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে টোটাল ৪ ধরনের পদ তখন থাকবে। নাম্বার ১ হচ্ছে প্রধান শিক্ষক, নাম্বার ২ সহকারী প্রধান শিক্ষক, নাম্বার ৩ সিনিয়র শিক্ষক, নাম্বার ৪ হচ্ছে সহকারী শিক্ষক। আর সিনিয়র শিক্ষকের যে পদটা সৃষ্টি হয়েছে সেটা আমরা খুব ভালোভাবেই জানি যে টোটাল সহকারী শিক্ষকের যে পদ তার অর্ধেক, অর্থাৎ 50%। তার মানে সহকারী শিক্ষকের পদ যদি বেশি হয় তাহলে সিনিয়র শিক্ষকের পদও বেশি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে টোটাল সহকারী শিক্ষকের যে পদ তার 50%, তার মানে আমি যদি উদাহরণস্বরূপ বলি যে ১০,০০০ সহকারী শিক্ষকের পদ থাকে, তাহলে ৫,০০০ পদ সহকারী শিক্ষকের পদ থেকে সিনিয়র শিক্ষকের পদে পরিণত করা হলো। সাথে সাথে কিন্তু ওই ৫,০০০ পদ সহকারী শিক্ষক থেকে বিলুপ্ত হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু নতুন করে কোনো পদ সৃষ্টি হয়নি। অর্থাৎ
পূর্বে যারা সহকারী শিক্ষক হিসেবে ছিল টোটাল 10,000, তার অর্ধেক পদ উদাহরণস্বরূপ সিনিয়র শিক্ষক পদে রূপান্তরিত হলো। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যখন একটা প্রতিষ্ঠানের অর্গানোগ্রামে সিনিয়র শিক্ষক পদটি ঢুকবে, তখনই আসবে যে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে ঠিক কতজন সিনিয়র শিক্ষক থাকবেন। আচ্ছা, তো আরেকটা বিষয় বলি, যেহেতু সহকারী শিক্ষক অর্থাৎ বিষয় ভিত্তিক, আমরা জানি যে আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট বিষয় রয়েছে, একটি নির্দিষ্ট বিষয়ে আমরা পাঠদান করি। সিনিয়র শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু আমাদের নির্দিষ্ট বিষয়টি থাকবে। হ্যাঁ, আর সহকারী প্রধান এবং প্রধান শিক্ষক এই দুইটি হচ্ছে প্রশাসনিক পোস্ট। প্রশাসনিক পোস্টের ক্ষেত্রে সামনে কোনো পদের নাম থাকে না, কিন্তু সিনিয়র শিক্ষক কোনো প্রশাসনিক পোস্ট নয়। আমি আবারও বলছি, সহকারী শিক্ষক এবং সিনিয়র শিক্ষক, অর্থাৎ যখন একজন শিক্ষক সিনিয়র শিক্ষক হবেন, তখনও তার পাশে ব্রাকেটে লেখা থাকবে যে বাংলার হলে সে বাংলার টিচার, ইংরেজি হলে সে ইংরেজি টিচার। অর্থাৎ সিনিয়র শিক্ষকের ক্ষেত্রে এই বিষয়টা থাকবে। হ্যাঁ, যেমনটি কলেজেও রয়েছে, আমরা খুব ভালোভাবেই জানি। যেমন আমি এখানে বাংলার কথা বললাম, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সাবজেক্টটা থাকে। ঠিক পরবর্তী প্রমোশনে গেলে, অর্থাৎ প্রথম প্রমোশনে সিনিয়র শিক্ষক বাংলা, পরবর্তী প্রমোশনে যখন চলে যাবে সহকারী প্রধান শিক্ষক, তখন আর বিষয়টি থাকবে না। আচ্ছা, এখন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে যখন আমি সিনিয়র শিক্ষকের টোটাল সংখ্যাটা উল্লেখ করতে যাব, তখন স্বাভাবিকভাবেই বিষয়টা দাঁড়াবে যে যেমন আমি এখানে যে হিসাবটা দেখিয়েছি, তাতে আমার এখানে সহকারী শিক্ষকের টোটাল পোস্ট রয়েছে। যেমন টোটাল পোস্ট হচ্ছে এখানে সহকারী শিক্ষকের টোটাল পোস্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 50। আচ্ছা, এই যে টোটাল শিষ্ট পদ 53। আমি এখানে যে হিসেবটা দেখাইছি ওটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। আমি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের তথ্যই দেখাচ্ছি, এই যে অর্থাৎ টোটাল পদ হচ্ছে 53। তার মধ্যে কর্মরত কতজন সেটা আমাদের জানার দরকার নেই। তো আমি যেটা দেখাইতে চাইলাম যে তাহলে আমার এখানে সহকারী শিক্ষকের পদ আছে 50টি। ওকে, তো সাথে সাথে সহকারী প্রধানের পদ কয়টি রয়েছে সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে, হ্যাঁ, একটি ডাবল শিফটের স্কুল যেহেতু, সুতরাং সহকারী প্রধানের পদ রয়েছে 2টি, আর প্রধান শিক্ষকের পদ রয়েছে 1টি। আচ্ছা, তাহলে বিষয় জাগে যে সিনিয়র শিক্ষকের পদ হবে কয়টি। স্বাভাবিকভাবেই এই প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষকের পদ হবে, যেহেতু টোটাল সহকারী শিক্ষকের পদ আছে 50টি, সুতরাং এখানে কিন্তু সহকারী অর্থাৎ সিনিয়র শিক্ষকের পদ দাঁড়াবে 25টি। আচ্ছা, এখন যদি 25টি সিনিয়র শিক্ষকের পদ এখানে দাঁড়ায়, তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এরকম যে 25 জন যদি সিনিয়র শিক্ষক হয়, তাহলে কিন্তু আমার আবার এখন চিন্তা করতে হবে যে যেহেতু সহকারী শিক্ষক বাংলার জন্য সৃষ্ট পদ ছিল 8টি, সুতরাং তার মধ্য থেকে 4 জন থাকবেন সহকারী শিক্ষক, আর সিনিয়র শিক্ষক 4 জন বাংলা থাকবে। অর্থাৎ আবার ইংরেজির ক্ষেত্রে যেহেতু টোটাল পদ হচ্ছে 8টি, সুতরাং তার মধ্যে 4টি পদ সহকারী শিক্ষক হিসেবে থেকে বাকি 4টি পদ হয়ে যাবে সিনিয়র শিক্ষক, অর্থাৎ সিনিয়র শিক্ষকের পদ হবে 4টি। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটি একটি প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম দাঁড় করানোর জন্য ঠিক সহকারী শিক্ষকের যেমন একটা ব্যালেন্স আছে, যে আলাদা আলাদা প্রত্যেকের একটি নির্দিষ্ট বিষয় আছে, সুতরাং সিনিয়র শিক্ষকের ওরকম একটি বিষয় থাকা দরকার। আচ্ছা, তো এখন যদি সিনিয়র শিক্ষকের এরকম আমরা বিষয় রাখতে যাই যে ঠিক একটি প্রতিষ্ঠানে টোটাল পদের অর্ধেক সিনিয়র শিক্ষক হবেন এবং সেটা বিষয়ভিত্তিক হবেন। হ্যাঁ, এই বিষয়ভিত্তিক পদটি একটি প্রতিষ্ঠান চালানোর জন্য অনেকটাই জরুরি। হ্যাঁ, আমি সেই বিষয়টা একটু কথা বলি। দেখুন, যে একটি প্রতিষ্ঠানে যদি টোটাল 8 জন শিক্ষক থাকে বাংলা, তার মধ্যে 4 জন যদি সহকারী শিক্ষক থাকে আর 4 জন সিনিয়র শিক্ষক থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা শিক্ষকদের কাছ থেকে বেনিফিটটা ঠিক পাবে এবং সেই প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম ঠিক সিস্টেম অনুসারে যেটা চলার কথা সেটা সুন্দরভাবে চলবে। অর্থাৎ 2 ধরনের শিক্ষকই রয়েছেন বাংলার, সিনিয়র শিক্ষকও আছে আবার সহকারী শিক্ষক। এখন যদি বিষয়টা এমন দাঁড়ায় যে বাংলার টোটাল 8 জনই সহকারী শিক্ষক, অপরদিকে দেখা গেল যে ইংরেজির 8 জন হয়ে গেল সিনিয়র শিক্ষক। এখন এখানে তো নিশ্চয়ই একটা ডেকোরামও থাকবে, একটা অর্থাৎ পুরা অফিসের একটা ম্যানার থাকবে। তো সে বিষয়টা পরিচালনা করার জন্য যদি 8 জনই ইংরেজির তারা যদি সিনিয়র হয়ে যায় আর বাংলার সবাই যদি সহকারী শিক্ষক হয়ে যায়, তাহলে একটা প্রতিষ্ঠান চালানো কিভাবে সম্ভব? আমার কাছে বিষয়টা আসলে একটু প্রশ্নবোধক চিহ্নই থেকে যায়। তারপরও আমি আসলে বিষয়গুলো এভাবেই বলতে চাচ্ছি। তো যাই হোক, তার মানে দেখতেছি যে আসলে একটি প্রতিষ্ঠানের ভিতরে সহকারী শিক্ষক এবং সিনিয়র শিক্ষকের পদের একটি ব্যালেন্স রাখা দরকার। আচ্ছা, তো আমরা যদি সিনিয়র শিক্ষকের পদের ব্যালেন্স রাখতে যাই, তাহলে টোটাল প্রমোশন অর্থাৎ টোটাল প্রমোশন দেওয়ার সময় যখন সহকারী শিক্ষকের অর্ধেককে সিনিয়র শিক্ষক করব, তখন কি বিষয়টির দিকে খেয়াল রাখা দরকার না? অর্থাৎ প্রমোশনটিকে কি বিষয়ভিত্তিক দেওয়া উচিত নয়? যদি বিষয়ভিত্তিক প্রমোশন না দেওয়া হয়, অর্থাৎ শুধু যদি বেস ভিত্তিক প্রমোশন দেওয়া হয়,
তাহলে যে বিষয়টা দাঁড়াবে, কখনোই সহকারী শিক্ষক এবং সিনিয়র শিক্ষকের মধ্যে ভারসাম্য থাকবে না, অর্থাৎ বিষয়টি ব্যালেন্স আকারে থাকবে না। আর তাতে করে হয়তো এরকম দাঁড়াবে, দেখা যাবে যে কোনো একটি বিষয়ের সকল শিক্ষক সিনিয়র শিক্ষক হয়ে গেছেন, আবার অপর একটি বিষয়ের সকল শিক্ষকই সহকারী শিক্ষক রয়ে গেছেন। তো এভাবে তো আসলে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। আর একটি প্রতিষ্ঠানের অর্গানোগ্রামে তো কখনোই সবাই ইংরেজির সিনিয়র শিক্ষক আর বাংলার সবাই সহকারী শিক্ষক, এভাবেও তো আসলে কোনো অর্গানোগ্রাম তখন তৈরি করা সম্ভব হবে না। আবার সারা বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর কথা যদি আমরা চিন্তা করি, তাতে সকল প্রতিষ্ঠানগুলোতেই টোটাল সহকারী শিক্ষকের অর্ধেক সিনিয়র শিক্ষক থাকতে হবে। বিষয়টি এরকম নয়। আর যদি আমরা সব শিক্ষককে ওইভাবে ঠিক তালিকাভুক্ত করি, তাহলে তো দেখা যাবে যে কোনো একটি প্রতিষ্ঠানে টোটাল 50 জন শিক্ষকের মধ্যে 40 জন শিক্ষকই সিনিয়র শিক্ষক হয়ে গেলেন, বাকি 10 জন হলেন সহকারী শিক্ষক। আবার অন্য একটি প্রতিষ্ঠানে দেখা গেল যে টোটাল শিক্ষক হচ্ছেন 50 জন, তার মধ্যে হয়তো 10 জন হচ্ছেন সিনিয়র শিক্ষক, বাকি 40 জন হচ্ছেন সহকারী শিক্ষক। তো তখন ঠিক শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে কি বেনিফিট পাবে? আসলে একটি প্রতিষ্ঠানের কথা যখন আমরা চিন্তা করতে যাই, স্বাভাবিকভাবে একটি সুন্দর অর্গানোগ্রামের কথা যখন ভাবতে যাই, তখন আমার মনে হয় যে বিষয়টি আসলে ঠিক এরকমই হওয়া উচিত। তো এইরকম একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য অবশ্যই বিষয়ভিত্তিক গ্রেডেশনের তালিকা তৈরি করে কি প্রমোশন দেওয়া উচিত নয়? আর বিষয়ভিত্তিক গ্রেডেশনের তালিকা তৈরি করতে গেলে আহ, মেধা তালিকার ভিত্তিতে গ্রেডেশনের তালিকা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে শুধু বাংলার শিক্ষক যারা, তাদেরকে আলাদা করে একটি গ্রেডেশনের তালিকা তৈরি করা যায়। শুধু যারা ইংরেজির শিক্ষক তাদেরকে আলাদা করে একটি গ্রেডেশনের তালিকা তৈরি করা যায়। ঠিক এভাবে পরপর প্রত্যেকটি সাবজেক্টের শিক্ষককে আলাদা করে গ্রেডেশনের তালিকা তৈরি করা যায়, এবং টোটাল পদের ভিতরে একটি কাউন্ট থাকলো। যেমন সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি থাকে, যে ঠিক কতজন সহকারী শিক্ষকের শূন্য পদ আছে, সরকার যেমন একটি উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে যখন নিয়োগ দেয় তখন যেমন জানিয়ে দেয় কিছুদিন আগে নিয়োগে যে বাংলায় এতজন শিক্ষক লাগবে, ভৌত বিজ্ঞানে এতজন শিক্ষক লাগবে, কৃষি শিক্ষায় এতজন শিক্ষক লাগবে। ঠিক সিনিয়র শিক্ষকের প্রমোশনের সময়ও তখন গভর্নমেন্টের মাথায় এই বিষয়টি থাকবে যে আসলে ঠিক কতজন সিনিয়র শিক্ষক দরকার, অর্থাৎ কোন বিষয়ের কতজন, বাংলার কতজন সিনিয়র শিক্ষক দরকার, ইংরেজির কতজন সিনিয়র শিক্ষক দরকার, অথবা কৃষি শিক্ষার কতজন সিনিয়র শিক্ষক দরকার। তো এইভাবে বিষয়ভিত্তিক সিনিয়র শিক্ষক ঠিক এভাবে নিয়ে প্রমোশন দিলেই হয়তোবা একটি প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। যাই হোক, বিষয়টি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে আমি ভাবছি কথা বলবো। তো বিষয়টি হয়তো কারো কারো ভালো না লাগতে পারে। সেক্ষেত্রে আশা করি কেউ বিষয়টিকে নেগেটিভ ভাবে দেখবেন না। বিষয়টি আমার মাথায় ঠিক এরকম মনে হলো যে আসলে ঠিক এই সিস্টেম এভাবে প্রমোশন না দিলে হয়তোবা অদূর ভবিষ্যতে দেখা যাবে যে একটি সমস্যা সামনে এসে দাঁড়াবে। একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য একটি প্রমোশন আহ, যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই হয়নি। আর স্বাভাবিকভাবে আমরা জানি যে একটি প্রমোশনের পরে অবশ্যই একটি বদলি হয়, এটাই স্বাভাবিক। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাবে, সেটা পদের ব্যালেন্স তো রেখে তারপরে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।